সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ যেহেতু ছুটির দিন, লেনদেন নেই, তাই আমরা বাজারের কিছু স্পেসিফিক বিষয়ে কথা বলবো। তার ভিতরে প্রথমেই আমরা আলোচনা করতে চাই যে গত 2 মাস যাবৎ যে টানা মন্দাভাব, তারপরে মাঝখানে পুঁজিবাজার যে ঘুরে দাঁড়ানোর একটি ইঙ্গিত দিয়েছিল, সেই প্রেক্ষিতে বর্তমানে বাজারের বর্তমান অবস্থা নিয়ে বাজার বিশ্লেষক সহকারে বাজারের যে চিত্র উঠে আসে তার একটি ধারাবাহিক কথা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ গত পর্বে আমরা কারণ জানার চেষ্টা করেছিলাম, আর এখন কয়েকটি কারণ জানা গেছে, সেই সব বিষয়ে আজ আলোচনা হবে। তার আগে আমরা বরাবরের মতো বাজারের প্রেক্ষাপটটা দেখি যে গত বৃহস্পতিবার কিন্তু 61 পয়েন্ট কমে 5506 পয়েন্টে নেমে আসে সূচক। পাশাপাশি লেনদেনও কিন্তু কমে আসে, 664 কোটি টাকার লেনদেন হয়, যেখানে এর আগে 1000 কোটি টাকার, তারপর 900 কোটি টাকার লেনদেন হয়েছে। ভলিউমও কমে এসেছে, মার্কেট যে নেগেটিভ সেটাও কিন্তু বেড়ে গেছে আবার এই 2 দিনের নেগেটিভ প্রবণতায়, এবং দর কমেছে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার 357টি প্রতিষ্ঠানের দর কমেছে, 39টির বেড়েছে, 18টির অপরিবর্তিত ছিল। আমরা বাজারের নিয়ে আলোচনা করার সাথে আমার জাস্ট বাজারের চিত্রটা দেখলাম। এখন আমরা নিউজের মাধ্যমে এই বিষয়গুলো জানার চেষ্টা করব, আশা করছি সাথেই থাকবে। বাজার প্রথমেই আমরা যে খবরটি দেখব যে টেকনো ড্রাগসের লেনদেন শুরু হবে কিন্তু আগামী রোববার। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে যেসব বিনিয়োগকারী শেয়ার পেয়েছেন তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আগামী রোববার থেকে এই বহুল আলোচিত অর্থাৎ ইতিহাসের সর্বোচ্চ যে আবেদন পড়া যেই কোম্পানিটি, সেটা হলো টেকনো ড্রাগস। এখন দেখা যাক পুঁজিবাজারে লেনদেন শুরুর পরে কি প্রভাব পড়ে এই শেয়ারটির দরে। আর 1 মাসে কিন্তু ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে বড় ধরনের লেনদেন হয়েছে। এটি খবর ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 1 মাসে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট 1800 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল ওষুধ রসায়ন খাত। ডিসির সাপ্তাহিক বাজার পর্যালোচনায় কিন্তু এই তথ্য উঠে এসেছে। অর্থাৎ 2টি কারণে, একটা হতে পারে যে প্রতিষ্ঠানটির তে অনেকেই বিনিয়োগ করেছিলেন এবং এটা একটা প্রফিট পেয়েছেন, যার ফলে শেয়ার ছেড়ে দিচ্ছেন, এই কারণে লেনদেনের পরিমাণ বেড়ে গেছে। আরেকটি কারণ হতে পারে যে এই প্রতিষ্ঠানটি অনেকেই মনে করছেন এই খাতের শেয়ারের ভালো প্রফিট পাওয়া যাবে, তারাও এই শেয়ারগুলো কিনেছেন, তার ফলে এর ফলেও কিন্তু লেনদেনের ভলিউম বাড়তে পারে। সদ্য সমাপ্ত সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতে 734 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল 412 কোটি টাকা। আগের 2 সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয়েছিল যথাক্রমে 502 ও 155 কোটি টাকার শেয়ার। অর্থাৎ পুঁজিবাজারের পরিস্থিতি পর্যালোচনা করে এই তথ্যগুলো জানা গেছে। আর গত সপ্তাহে ডিএসইর সূচক কিন্তু আগের সপ্তাহের তুলনায় 9 পয়েন্ট বা 0.17% বেড়ে 5507 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ যা ছিল 5498 পয়েন্টে। পুঁজিবাজার যদিও পজিটিভ হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম বিনিয়োগকারী কিন্তু তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারেন। আমরা মূল খবরটি দেখব, যেই খবরটি নিয়ে আমরা বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আসলে জানব। যে টানা 2 মাস পর পুঁজিবাজারের ছন্দ পতন নিয়ে যা জানা গেল, অর্থাৎ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বৃহস্পতিবার অর্থাৎ ওই দিন সূচকের পতন হয়েছে 62 পয়েন্ট বা 1% বেশি। এখন এই যে সূচকের পতন হলে এর আগে বেড়েছে, গত সপ্তাহে যদিও সূচক কিছুটা বেড়েছে, এখন বাজার বিশ্লেষকরা বলছেন বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে, সেটাই আমরা এখন দেখব। বাজার পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন যে সরকার প্রধানের সর্বশেষ চীন সফর চলাকালে দেশটি থেকে প্রত্যাশিত অর্থ সহায়তা ও বিনিয়োগের ঘোষণা না আসায় বিষয়টি পুঁজিবাজারে বৃহস্পতিবার এই নিম্নমুখী প্রবণতায় প্রভাব ফেলেছে। তারা মনে করছেন যে এই চীন সফরে অর্থাৎ পুঁজিবাজারের জন্য বিনিয়োগের ভালো কোনো ঘোষণা আসেনি। তারা একটা শ্রেণী প্রত্যাশা করেছিল যে ভালো ধরনের বিনিয়োগ আসবে চীন থেকে। প্রধানমন্ত্রী চীন সফরের
আগে দেশটি থেকে প্রায় $20 বিলিয়ন অর্থ সহায়তা পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছিল, যদিও সফর শেষে এই প্রত্যাশার তুলনায় প্রাপ্তি সামান্যই। এ সময় দেশটি থেকে শুধু 1 বিলিয়ন রেনমিনবি বা 1615 কোটি টাকার সমপরিমাণ সহায়তা প্রতিশ্রুতি পাওয়া গেছে। বৈদেশিক মুদ্রার সংকটের এ সময় চীনের কাছ থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা পাওয়া গেলে সেটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে প্রাণ সঞ্চার করতে পারত বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা। তাদের ভাষ্যমতে এ অবস্থার প্রত্যাশা পূরণ না হওয়ায় বিষয়টি গত বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে বড় দরপতনের প্রভাব ফেলেছে। পাশাপাশি তহবিল সংকট, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগযোগ্য শেয়ারের অভাব ও প্রত্যাশিত দর সংশোধনের মতো বিষয়গুলিও পুঁজিবাজারের পয়েন্ট হারানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তারা। অর্থাৎ এই যে কয়েকটি বিষয় জানা গেল, প্রথম হইল চীনের থেকে যে পরিমাণ বিনিয়োগ আসার প্রত্যাশা করেছিলেন সেই ধরনের প্রত্যাশা আসেনি। আর বাংলাদেশের পুঁজিবাজার আসলে এই ধরনের কোনো তথ্য পেলেই হয় সেখানে বাজার পড়ে যায়, এটা আমরা অহরহ দেখতেছি। এই অভিজ্ঞতাগুলো আমাদের আসলে যারা বাজারের সাথে অন্তত 2 বছরও জড়িত আছেন তারা কিন্তু ভালোভাবেই বুঝে যাওয়ার কথা, আমাদের এই এক্সপিরিয়েন্সগুলো হয়ে যাওয়ার কথা যে বাজারের আসলে বাংলাদেশের পুঁজিবাজারের পতন হতে কিন্তু কোনো কজ লাগে না, এটাই বোঝা গেল। আর দেশের পুঁজিবাজারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে নিম্নমুখী দেখা যাচ্ছে। এই সময় সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ কমছে। বিশেষজ্ঞরা বলছেন সামষ্টিক অর্থনীতির নানামুখী সংকট ও সুদহার বৃদ্ধির মতো বিষয়গুলো বাজারকে বেশ প্রভাবিত করেছে। তাছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিভিউ মিশন, চলতি অর্থবছরের বাজেটের মতো বিষয়গুলো বিনিয়োগকারীদের নজরে ছিল। আইএমএফের ঋণ অনুমোদন হলেও বাজেটে ব্যক্তির মূলধনী মুনাফায় কর আরোপের প্রস্তাব বাজারে বেশ প্রভাব ফেলেছে। দেশের অর্থনীতির সবচেয়ে নাজুক ও স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এবছর জুন শেষে ঋণ কর্মসূচি শুরুর পর থেকে প্রথমবারের মতো নিট বৈদেশিক রিজার্ভ সংরক্ষণে আইএমএফের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয় বাংলাদেশ। এর মনস্তাত্ত্বিক প্রভাব অর্থনীতি তথা পুঁজিবাজারের উপর পড়ছে। এতে পুঁজিবাজারে টানা কিছুদিন ঊর্ধ্বমুখী দেখা গেছে। দেশের অর্থনৈতিক সংকটের সময় বৈদেশিক উৎস থেকে পাওয়া ঋণ সহায়তা রিজার্ভের পরিমাণ বাড়ানোর সহায়ক ভূমিকা রাখবে। এ কারণে সরকারের দিক থেকে বৈদেশিক অর্থপ্রাপ্তির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার প্রধান চীন সফরের সময় দেশটি থেকে $20 বিলিয়ন সহায়তা পাওয়া যাওয়া বলে প্রত্যাশা করা হচ্ছিল, যদিও শেষ পর্যন্ত 1 বিলিয়ন রেনমিনভির প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর সঙ্গে পুঁজিবাজারের গত বৃহস্পতিবার দরপতনের তেমন কোনো সংযোগ নেই বলে দাবি করেছেন ডিএসসি কর্মকর্তারা। জানতে চাইলে ডিএসসির সভাপতি শাকিল রিজভী একটি গণমাধ্যমকে অর্থাৎ বণিকবাজার থেকে বলেছেন যে টানা কয়েকদিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ছিল, ফলে এক্ষেত্রে কিছুটা দর সংশোধন হয়েছে, এটাই প্রত্যাশিত। তাছাড়া সেকেন্ডারি মার্কেটে টেকনো ড্রাগসের শেয়ার কেনার জন্য গত বৃহস্পতিবার কিছু ট্রেডার শেয়ার বিক্রি করে পুঁজি হাতে রেখেছেন। বাজারে দরপতন হওয়ার এটি একটি কারণ। বিদেশ থেকে বড় অঙ্কের অর্থ এলে সেটি অবশ্যই দেশের সার্বিক অর্থনীতি ও পুঁজিবাজারের জন্য ভালো হতো, তবে গত বৃহস্পতিবার দরপতনের সঙ্গে তেমন কোনো সংযোগ নেই। আর এরপরে আমরা যদি দেখি যে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল আলম গণমাধ্যমকে বলেছেন যে টানা 2 মাস ধারাবাহিক পুঁজিবাজার নিম্নমুখী ছিল, তারপর ঈদের 2-1 দিন আগে বাজারে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। এই অবস্থায় এটি দর সংশোধন প্রত্যাশিত ছিল। বিদেশ থেকে বিনিয়োগ আসবে এটিও একটি প্রত্যাশার বিষয় ছিল, তবে এটি এমন নয় যে আমাদের প্রাপ্য ছিল আমরা পাইনি, ফলে এর প্রভাবে পুঁজিবাজারে দরপতন হয়েছে, বিষয়টি এমন নয়। দেশের পুঁজিবাজারে চীনের কৌশলগত বিনিয়োগের কতটুকু সুফল ভোগ করতে পেরেছে জানতে চাইলে তিনি বলেন এটি খুবই হতাশাজনক যে কৌশলগত বিনিয়োগের কোনো ধরনের দৃশ্যমান সুফল আমরা এখনও দেখতে পাইনি। এই বিনিয়োগের ফলে স্টক এক্সচেঞ্জের পরিধি বাড়েনি, এক্সচেঞ্জের কার্যক্রম ও অপারেশন কোনো পরিবর্তন আসেনি, কোনো আন্তর্জাতিক আইপিও আসেনি, ক্রস লিস্টিং হচ্ছে না, বিদেশি বিনিয়োগ আসছে না, শুধু কিছু প্রযুক্তিগত সহায়তা এসেছে। অর্থাৎ চীনের থেকে কৌশলগত বিনিয়োগ করে যে প্রত্যাশা করেছিল তার কিছুই পূরণ করতে পারেনি, এটা একটি কারণ চীনের প্রতি আস্থা হারানোর জন্য। দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই কমছে।
গত 6 মাসে পুঁজিবাজার লেনদেন ধারাবাহিকভাবে কমছে। এই যে মন্দাবস্থার কারণে কিন্তু এইসব ঘটনা ঘটেছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আবু আহমেদ বলেছেন, বিনিয়োগকারীদের কাছে পুঁজির ঘাটতি রয়েছে। যে পরিমাণ বিনিয়োগ আসে তার চেয়ে বেশি পরিমাণে পুঁজি বেরিয়ে যাচ্ছে। সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিও পুঁজিবাজারের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সুদার রপ্তানি প্রবৃদ্ধি। এসব সূচক যদিও আমাদের অনুকূলে না আসে, তাহলে পুঁজিবাজারের অবস্থা পরিবর্তন হবে বলে মনে হয় না। তিনি মনে করতেছেন যে অর্থনীতির যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি ভালো না হয় তাহলে কিন্তু পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম মনে করছে। আমরা প্রত্যাশা করব যে পুঁজিবাজার আর তার যে গতি সেটা পজিটিভ ধারায় ফিরে আসুক এবং বিনিয়োগকারীদের আস্থা কীভাবে ফিরে আনা যায়, সরকার সহ সংশ্লিষ্ট সকল মহলকে এই বিষয়ে কিন্তু আরও কঠোর অবস্থান নিতে হবে। না হলে বাজার যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাতে কিন্তু অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়ার একটি শঙ্কা রয়েছে এই পুঁজিবাজারকে ঘিরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।